রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে, হতাহতের সংখ্যা, চলছে উদ্ধার অভিযান। ৭১-এর কালরাত্রি স্মরণে নানা আনুষ্ঠানিকতা, স্বাধীনতা দিবসের আয়োজনের জন্য প্রস্তুত প্যারেড গ্রাউন্ড ও জাতীয় স্মৃতিসৌধ, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। তেলের সন্ধানে পাম্প থেকে পাম্পে ছুটছে মানুষ, সরবরাহ ঘাটতির দোহাই দিয়ে মালিকদের বিরুদ্ধে সেলফ রেশনিং এর অভিযোগ। 3 ঘন্টা হয়েছে, অনেক বাজে অবস্থা, এরকম আর কি গাড়ি চালানো প্রবলেম। কালকে নিতে পারি না, আজকে আবার এই 8:30 থেকে এখান থেকে লাইনে আছি। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জরুরি বৈঠক, বিকল্প উৎস নিয়ে আলোচনা, এখনই দাম না বাড়ানোর নির্দেশনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যারা দাম বাড়ছে না। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠক, ঐক্যমত্য হওয়া বিল সংখ্যা নিয়ে সরকার ও বিরোধী দলের ভিন্ন চিন্তা। 120টার উপরে একমত হয়েছে যে করা বা না করা। জুলাই সনদের শর্তই হলো 1 থেকে 47 পর্যন্ত সংবিধান সংশোধন সাপেক্ষে। অলমোস্ট আমরা 115টার মতো কম বেশি এটা আমরা সবাই একমত হয়ে গেছি। গ্রাহকদের ভিড়ের চাপে বিশাল সেন্টারের শোরুম বন্ধ করেছিল নবীন ফ্যাশন, দাবি অন্য দোকানীদের। অহেতুক রাজনীতি টেনে আনার অভিযোগ। আইন শৃঙ্খলা বাহিনী ছিল এখানে মার্কেটে গার্ডে, এতটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এতটা হুন্ডা ছিল যে বেপরোয়া হুন্ডা রাখা, এবং 5টা পাঞ্জাবি কিনলে একটা মোবিল ফ্রি, সেটা নেওয়াতে এমন অবস্থা হয়েছে, হাতাহাতি অবস্থা। তেহরান জুড়ে যৌথ বাহিনীর তাণ্ডব, পাল্টা জবাব ইরানের, মুখে আলোচনার কথা বলে আরও বড় অভিযানের প্রস্তুতি ট্রাম্পের। আমন্ত্রণ সন্ধ্যায় বাংলাদেশের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি বাস, বহু হতাহতের শঙ্কা। উদ্ধার কাজে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী BM খোরশেদ। বাসটি কোথায় থেকে ঢাকায় আসছিল, কতজন যাত্রী ছিল বাসে? দেবাশিস, কুষ্টিয়ার কুমারখালী থেকে বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে ইউটিলিটি ফেরিতে ওঠার সময় আসলে এই দুর্ঘটনাটি ঘটে এবং এখন পর্যন্ত আসলে বাসের যাত্রী সংখ্যা আসলে ওইভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে 40 থেকে 50 জন যাত্রী নিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং আপনি জানেন যে ঈদ শেষে অনেকে কর্মস্থলে ফিরছিলেন এবং ধারণা করা হচ্ছে যে এই যানবাহনের ভিতরে, এই বাসের ভিতরে আসলে সেই কর্মস্থলমুখী অনেক মানুষ কিন্তু ছিল এবং স্থানীয় যে তথ্যটি আমরা যেটি জানতে পেরেছি, এই 10-12 জনকে আসলে উদ্ধার করা হয়েছিল, বাকি সবাই কিন্তু আসলে বাসে আটকা পড়ার কিন্তু একটা আশঙ্কা কিন্তু করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে তারা হয়তো বা আটকা পড়েছে ভিতরে। এবং এই ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারা ঘটনাস্থলে এসেছেন এবং উদ্ধারকারী জাহাজ হামজা, যেটি আগে থেকে আসলে এই নৌ রুটে সার্বক্ষণিক কোনো দুর্ঘটনা ঘটলে ব্যবস্থা, সেই ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছেছে এবং কর্মকর্তাদেরকে দেখছে এবং এইখানে প্রশাসনের কর্মকর্তা রয়েছেন, তারা পুরো বিষয়টি আসলে তদারকি করছেন। এখন পর্যন্ত আসলে উদ্ধার তৈরি হয়নি, আমরা উদ্ধার এই ঘটনাস্থলে রয়েছে এবং পরবর্তীতে আসলে কোনো আপডেট থাকলে আসলে আপনাকে জানিয়ে দেব। খোরশেদ, দুর্ঘটনার বিষয়ে BIWTA কি বলছে বা আপনি কথা বলতে পেরেছেন কিনা BIWTA এর সঙ্গে?
বিআইডব্লিউটিএ বা বিআইডব্লিউটিসি যে বিষয়টি বলছি আসলে এটা নিয়ন্ত্রণ হারিয়ে আসলে বাসটি কিন্তু পড়ে গেছে এবং আমরা দেখেছি যে এর আগেও কিন্তু ঈদে যখন আমরা ঘরমুখ মানুষের যখন খবর জানাচ্ছিলাম তখন ঘাটগুলো কিন্তু যেহেতু নদীর পানি কমে গেছে যে কারণে ঘাটগুলো কিন্তু এখন অনেক বেশি খাড়া রয়েছে এবং উঁচু উঠতে নামতে আসলে অনেকটাই সমস্যা হচ্ছে। ধারণা করা হচ্ছে হয়তোবা এই গাড়িটিও সেইভাবে আসলে পন্টন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে এই নদীর মধ্যে কিন্তু পড়ে গেছে। দেবাশিস। ধন্যবাদ খোরশেদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। কাল মহান স্বাধীনতা দিবস। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কাল ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে সৌধটি। এদিকে 18 বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, যেখানে রাষ্ট্রপতিকে সাথে নিয়ে হাজির থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1971 সালের 26 মার্চ রক্তক্ষয়ী সংগ্রামের পর পরাধীনতার শৃঙ্খল ভেঙে লাল সবুজের পতাকা বাংলার আকাশে উড়াতে সক্ষম হয় বাংলার বীর সন্তানরা, যাদের রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা। সেই মহান মানুষগুলোকে শ্রদ্ধা জানাতে রাত পোহালেই 56তম স্বাধীনতা দিবস উদযাপন করবে জাতি। দিনের প্রথম প্রহর থেকেই মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলের ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। দিনটি উপলক্ষে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। সাভার জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, রং তুলির কাজ, ফুল গাছ স্থাপন, লেক সংস্কার কাজ সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নতুন সাজের পাশাপাশি সৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভির পাশাপাশি মোতায়েন থাকছে সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা থাকে, আমাদের রাস্তায় যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এদিকে আমরা নিরাপত্তা নিশ্চিত করব। আমাদের স্মৃতিসৌধ কেন্দ্রিক আমরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। যাদের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ, সেসব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌধের এই প্রধান ফটক। মাফসুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। নিস্তব্ধ এক রাত, যে রাতে ঘুমন্ত বাঙালির উপর নেমে আসে বিভীষিকা। পাকিস্তানি পেশাদার বাহিনীর আক্রমণে প্রাণ হারায় ঢাকা শহরের হাজার হাজার মানুষ। নির্মম 25 মার্চের রাতেই সূত্রপাত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের। সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। আজ সেই ঐতিহাসিক দিন। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। শহীদ মিনারে গণহত্যা দিবসের আলোর মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের শহীদদের বিনম্র চিত্রে স্মরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ওঠে হামলার প্রধান লক্ষ্য। ছাত্র, শিক্ষক, নিরস্ত্র মানুষ কেউই রক্ষা পায়নি সেই নির্মমতা থেকে। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, মানুষ পটে তবুও জলজলে 25 মার্চের কাল রাত। স্বাধীনতার এত বছর পরে এসেও মহান মুক্তিযুদ্ধের গল্প লেখা হচ্ছে, বলা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। তেলের অপেক্ষায় পাম্পের লাইনে কাটছে ঘন্টার পর ঘন্টা। জ্বালানি তেলের খোঁজে প্রতিদিনের মতো আজও এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন গ্রাহকরা। ভোর থেকে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মেলেনি কাঙ্ক্ষিত জ্বালানি। দুপুরের পর নগরীর বেশিরভাগ পাম্পগুলো বন্ধ করে দেওয়া হয়। পাম্প কর্তৃপক্ষ বলছে, রেশনিং করে জ্বালানি দিয়ে কুলানো যাচ্ছে না। ডিপো থেকে পর্যাপ্ত তেল না দেয়ায় খুব বেশি সময় সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তারা। আমাদের অকটেন এবং পেট্রোল জ্বালানি তেল শেষ হয়ে গেছে। দুপুর থেকে এই অবস্থা রাজধানীর বেশিরভাগ পাম্পে। সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকবেন না। এরপরই চলে ছুটোছুটি কোথায় মিলবে তেল। আবার যেসব পাম্প সকাল থেকে তেল সরবরাহ করে যাচ্ছে সেখানেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকরা। 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল পাচ্ছেন তারা। জ্বালানি তেল পেতে এই ভোগান্তি এখন নিত্যদিনের স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল সব অফিসে যাওয়ার আগে আমি নাস্তা করব, খাবো, এখন আমার ওইগুলো বাদ। এখন ফার্স্ট চিন্তা থাকবে আমার 1 সপ্তাহ ফুয়েল নিতে হবে আমাকে। বলার আসলে ভাষা নাই। আমরা যারা অফিস গামী আছি, যেমন আরও
কষ্ট হয়ে যায় জিনিসটা। সকালে আসছি 3 ঘন্টা হয়েছে, অনেক বাজে অবস্থা, এরকমে আর কি গাড়ি চালানো প্রবলেম। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাননি অনেকে। ডিপো থেকে তেল আসার অপেক্ষায় আবারও লাইনে দাঁড়িয়েছেন তারা। কালকে নিতে পারি না, আজকে আবার ওই 8:30 থেকে এখান থেকে লাইনে আছি। আমার অফিস টাইম যেটা ছিল সেই টাইম থেকে আমাকে এক্সট্রা টাইমটা এটার পারপাসে দিতে হচ্ছে। খুব অস্বাভাবিক জীবনযাপনই করছি এই তেলের বিষয়টা নিয়ে। নগরীর বেশিরভাগ পাম্পে রেশনিং পদ্ধতিতে জ্বালানি দিচ্ছে কর্তৃপক্ষ, এতে সন্তুষ্ট নয় চালকরা। 2 ঘন্টা লাগায় এখন 10 লিটার তেল, 10 লিটার তেল থেকে আমরা ডিউটি করতে পারি, আমরা 100 কিলো গাড়ি চলে। বিশেষ করে যারা রাইড শেয়ার করে তাদের জন্য এটা চরম অনেক কষ্টের একটা বিষয়। রবিবার থেকে যখন অফিস শুরু হবে তখন এই জ্যামজট বা এই লাইন হয়তো আরও দীর্ঘ হবে। পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী জ্বালানি ডিপো থেকে না পাওয়ায় রেশনিং পদ্ধতিতে দিতে বাধ্য হচ্ছেন তারা। তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট কাটবে না বলে জানায় পাম্পগুলো। আমাদের জন্য নির্দেশনা আছে যে ঠিক আছে, যতটুকু না আমরা পেয়েছি বা আমরা পাবো, বরাদ্দ পাবো, ততটুকু না আমরা দিয়ে থাকবো। আমাদের এখানে যেই ভিড়টা, এই ভিড় যেই মানুষের আতঙ্কটা, এর কারণে আমাদের হিমশিম খেতে হচ্ছে। গতকাল রাতে আমাদের অকটেন পেট্রোল গতকাল রাতে 11টার দিকে শেষ হয়েছে। ডিজেল আছে আমাদের পর্যাপ্ত, ডিজেল আমরা দিচ্ছি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বর্তমানে দেশে 1 মাসের জ্বালানি মজুদ আছে। এই রিজার্ভ আরও বড় করার চেষ্টা চলছে। জ্বালানি তেল ইস্যুতে সরকারের সক্ষমতা ও কার্যক্রম যাচাই করেছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। একই সাথে প্রধানমন্ত্রী এখনই জ্বালানি তেলের দাম না বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ইরান যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালী বিশ্বজুড়েই ব্যাহত হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ। অনিশ্চয়তায় বাংলাদেশও। ঈদের ছুটিতে পাম্পগুলোতে 2 দিন বন্ধ ছিল তেলের সরবরাহ। এতে তৈরি হয় বাড়তি চাহিদা, তেল নিয়ে হাহাকার। পরিস্থিতি মোকাবেলায় সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট সমাধান নিয়ে আলোচনা হয় এতে। জেনারেলি 15 দিনের একটা রিজার্ভ থাকতো, তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে এবং যেগুলা প্যানিক বাইং হচ্ছে অনেকটা, আমার চোখেও পড়েছে যাই প্যানিক বাইং বা ইচ্ছা করে করতেছে কি না, এইগুলো তো অতিরিক্ত কিনলে তো নষ্টই হবে বলে মনে হয় তেলগুলা, তো এগুলো হচ্ছে কিছু, তো সেটা হয়তো আর কয়েকদিন পরে কেটে যাবে মানুষের মধ্যে আস্থা ফেরত আসলে। সকালে সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, বৈশ্বিক এই সংকট মোকাবেলায় নানান পরিকল্পনা নেওয়া হয়েছে। দক্ষতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। একটা প্যানিক বাইং শুরু হয়েছে। এই প্যানিক বাইংটার কারণে সরকারকে একটা চাপের মধ্যে থাকতে হয় এবং আমাদের দেশের রাজনীতি এবং সমাজ ব্যবস্থার মধ্যে যেহেতু একদল লোক এই ধরনের পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা পুঁজি করতে চায়, সে কারণে আমাদেরকে এই প্যানিক বাইং মনোজগতের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে একটা জনসচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। তথ্য উপদেষ্টা জানান, জ্বালানি তেলের সরবরাহ এবং বিপণন নিয়ে সমন্বয়হীনতা নেই। দাম বাড়তে পারে এমন শঙ্কায় কিছু পাম্প মালিক তেল মজুদের চেষ্টা করছে, যা খতিয়ে দেখছে সরকার। পাম্প মালিকদের উদ্দেশ্যে বলতে চাই, তারা তো আসলে স্টোর করার যদি প্রবণতা কারো থাকে, তারা মনে করছেন যে দাম যে কোনো মুহূর্তে বেড়ে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানির দাম বাড়ছে না, সুতরাং জ্বালানির দাম যেহেতু বাড়ছে না, এই স্টোর করে রাখার প্রবণতা আসলে তাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে না। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে আরও 2 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টির মধ্যে প্রায় 120টি অধ্যাদেশের বিষয়ে সংসদীয় বিশেষ কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অন্যদিকে বিরোধী দল বলছে ঐকমত্য হয়েছে 115টির মতো অধ্যাদেশের ব্যাপারে। একই সাথে সরকারি দলের বিরুদ্ধে গণভোট অধ্যাদেশ রহিতকরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। তবে বিএনপির সদস্যরা এই অভিযোগকে মিথ্যাচার বলে অভিহিত করেছেন। অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির মুলতবি বৈঠক শুরু হয় বুধবার দুপুর 3টায় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে।
কমিটির সদস্য না হলেও বিরোধী দলের প্রস্তাবে বৈঠকে যোগ দেন জামায়াত দলীয় এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান। বিচার বিশ্লেষণ চলে অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ নিয়ে। প্রায় 2 ঘন্টার বৈঠকে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা। সরকারি দলের পক্ষ থেকে 120টি অধ্যাদেশ নিয়ে ঐক্যমত হয়েছে জানালেও বিরোধী দল বলছে সংখ্যাটা 115। ওনারা সংশোধনী নিজেরাই আনছে, আবার যেটা এই সংশোধনী সহ একমত, আমরা একমত হয়ে গেছি। আবার আমরা কোনোটায় সংশোধনী দিয়েছি, সেটা সংশোধনী সহ একমত হয়েছে। তো অলমোস্ট আমরা 115টার মতো কম বেশি এটা আমরা সবাই একমত হয়ে গেছি। 120টার উপরে একমত হয়েছি যে করা বা না করা। জুলাই সনদের শর্তই হলো 1 থেকে 47 পর্যন্ত সংবিধান সংশোধন সাপেক্ষে। তবে কমিটিতে থাকা সরকারি দলের সদস্যদের বিরুদ্ধে গণভোটের অধ্যাদেশ রহিতকরণের প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন বিরোধীরা। পাশাপাশি কিছু অধ্যাদেশে সংশোধনী এনে কমিটিতে উত্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তারা। যদিও এসব অভিযোগকে মিথ্যাচার বলে মন্তব্য করেন কমিটির সভাপতি জয়নাল আবেদিন। 18 থেকে 20টি বিষয় ওনারা এখানে উত্থাপন করেছেন, আমরা একমত হইনি। গণভোট বিল আনছেন ওনারা এটা রহিতকরণের জন্য, তা আমরা এটা একমত হওয়ার প্রশ্নই আসে না। আমরা এটা রহিত করারও প্রস্তাব করি নাই, আমরা এটাকে রাখারও প্রস্তাব করি নাই। আমরা বলেছি সংবিধানের আলোকে এগুলো আলোচনা করতে হবে। গণভোটে এখতিয়ার বহির্ভূতভাবে করা হয়েছে কি হয়নি এটা কম্পিটেন্ট কোর্ট এটা ডিক্লেয়ার করবে, আমরা তো এখানে ডিক্লেয়ার করার কেউ না। সংশোধনী প্রস্তাব হিসাবে এখানে অধ্যাদেশ হিসেবে আনছেন যে দুর্নীতি দমন কমিশনের এই যে সার্চ কমিটি ইত্যাদিতে কিচ্ছু থাকবে না, সরকার যাকে ইচ্ছা তাকে নিয়োগ দেবে। আমরা এখন কোনো সংশোধনী আনিনি, ওনারা ওনাদের ভাবে বলেছে, তবে ওনারা আজকেও কোনো বিষয়ে আপত্তি উত্থাপন করে নাই। 133টি অধ্যাদেশকে 3টি ভাগে বিভক্ত করেছে বিশেষ কমিটি। সেসব অধ্যাদেশ নিয়ে কমিটিতে ঐক্যমত হবে না তা পরবর্তীতে আলোচনার জন্য সংসদে উত্থাপনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের। একটা ভাগ হচ্ছে অধ্যাদেশগুলো যেভাবে উত্থাপিত হয়েছে, প্রণীত হয়েছিল সেভাবে পাশ করা, আর কিছু কিছু অধ্যাদেশের বিষয়ে কিছু সংশোধনী সহ বিল উত্থাপিত হবে, সেগুলো সংশোধনী সহ পাশ হবে। আর কিছু কিছু বিষয়ে একমত না হলে সেগুলো এই সেশনে ল্যাপস হয়ে যাবে, পরে যদি প্রয়োজন হয় সেটা বিল আকারে পরবর্তী সেশনে উত্থাপন করা যাবে। আগামী রবিবার রাতে হবে পরবর্তী মুলতবি বৈঠক। 2 এপ্রিল সংসদের কাছে অধ্যাদেশ নিয়ে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মুলতবির পর আগামী সংসদ অধিবেশনের প্রথম দিন সংস্কার পরিষদ ইস্যুতে সমাধান না হলে জনগণ রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জামায়াত নেতারা বলেন, পাকিস্তান ভোটকে অস্বীকার করেছিল বলেই 1971 সালে তাদের চরম মূল্য দিতে হয়েছে। বিএনপিও জনগণের হাঁ ভোটকে অস্বীকার করলে চরম মূল্য দিতে হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের এই আলোচনা সভা। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় যোগ দেন হাজারের বেশি নেতাকর্মী। বক্তব্যে ঘুরে ফিরে উঠে আসে হাঁ ভোটে জয় পাওয়া সংবিধান সংস্কার পরিষদের ইস্যু। প্রধান অতিথি বলেন, হাঁ ভোটকে অস্বীকার করলে চরম মূল্য দিতে হবে বিএনপিকে। আপনি সংবিধানের এক অংশ মানবেন, আর এক অংশ মানেন, ভারী মজা। একটা অর্ডারের ভিত্তিতে 2টা ভোট একই দিনে হয়েছে। আপনি গোশত মানেন কিন্তু জুল খাইতে রাজি না। একই তরকারি একই বাসনে পাকানো হয়েছে, গোস্তটা খেয়ে নিলেন, বলতেছেন জুলটা হারাম। তো ওই গোস্ত তো জুলের ভিতরে পাকানো হয়েছে, তাহলে এই গোস্ত হালাল হয় কিভাবে? ওইটাও হারাম। প্রধান বক্তা এলডিপি চেয়ারম্যান বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। সেই জায়গায় যেতে হলে তারেক রহমানেরও হাঁ ভোট মেনে সংস্কার করা উচিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার বাপ পুরো পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছিল স্বাধীনতা ঘোষণা করে, আপনার মা প্রসিদ্ধ হয়েছিল সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে, সুতরাং আপনি প্রসিদ্ধ হয়ে যান সংস্কারগুলি করে। বিশেষ অতিথি মিয়া গোলাম পরোয়ার জানান, বাংলাদেশের ভূখণ্ড 3 বার স্বাধীন হয়েছে। 47-এর পর দরকার ছিল 71-এর যুদ্ধ, 24 তার পরম্পরা, কিন্তু দেশের মানুষের স্বাধীনতা এখনো এলো না। জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সমস্ত মানবিক স্বাধীনতার অর্থই হচ্ছে প্রকৃত স্বাধীনতা।
আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। রিয়াজেন্টের মেয়াদ নেই, জাল স্বাক্ষরে তৈরি হয় রিপোর্ট, নেই পর্যাপ্ত চিকিৎসক, নার্স, এমন নানা অনিয়মের প্রমাণ মেলায় রাজধানীর চাংখারপুলের 5টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জরিমানা করা হয়েছে 2টি প্রতিষ্ঠানকে। সকালে এই এলাকার হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা মেডিকেলের কাছেই হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার। ল্যাবে কাজ করা ব্যক্তির নাম আবির, কিন্তু একটু আগেই দেয়া রিপোর্টে স্বাক্ষর করা ব্যক্তি আল মামুন, অথচ তিনি ঈদের ছুটিতে। আর যে চিকিৎসকের নাম ও সিল ব্যবহার করা হয়েছে তিনিও আসেন না অনেক দিন। আপনি যে আল মামুন নামে সিগনেচার করেছেন সেটা কি হবে? উনি এখন কোথায়? উনি ছুটিতে আছেন। ল্যাবের ফ্রিজে পাওয়া যায় মেয়াদ শেষ হওয়া রিয়েজেন্ট। আল্ট্রাসোনোগ্রাফি করা চিকিৎসক ভুলে গেছেন বিএমডিসির নিবন্ধন নম্বর। রেজিস্ট্রেশন নম্বর কত আপনার? মুখস্থ নাই, আমার একটু দেখে বলতে হবে। এখানে আমার কাগজপত্র জমা দেওয়া আছে। পরে এই ডায়াগনস্টিকের কার্যক্রম বন্ধ ও 1 লাখ টাকা জরিমানা করে স্বাস্থ্য অধিদপ্তর। 50 শয্যার অথেন্টিক হাসপাতালের চিকিৎসক একজন, তাদের ডায়াগনস্টিকেও স্বাক্ষর জাল করা হয়েছে। পরে সেটি বন্ধ করে দেয়া হয়। তানজিন নাহার এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন? না, উনি নেই, উনি তো গভর্নমেন্ট ডাক্তার। রিপোর্ট হলো কিভাবে ওনার নামে? ওনার নামই হয়নি, ওনার নামের উপরে, ওনার নাম তো আমাদের প্যাডের মধ্যে লেখাই থাকে। লাইসেন্স না থাকায় প্রাইম টিজির ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয় 60,000 টাকা। কাগজগুলো কিন্তু সামনে আসছে রাখা, ওখানে স্যার একটু দেখলে মনে ভালো হয়। আমাদের ট্রেড লাইসেন্স তো স্যার আছে। এছাড়া বন্ধ করে দেয়া হয় আহমেদ স্পেশালাইজড হাসপাতাল এবং অ্যাক্টিভ ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংক। আমাদের অভিযানের উদ্দেশ্য সংশোধন, কোনো বন্ধ করা না। কারণ এক স্বাস্থ্যসেবা বন্ধ করে দিলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের জনগণ ভুক্তভোগী হবে, সেটা আমরা কখনোই চাই না। সরকারের উদ্দেশ্য সেটা না। আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি, সবাইকে সতর্ক করছি, এবং বন্ধ করাও একটা সতর্কতা। অভিযানে হাসপাতালের একজন কর্মচারী ও এক দালালকে আটক করা হয়। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অবিলম্বে কার্যকরভাবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আইন অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে রুহুল কুদ্দুস কাজলের। দুপুরে হাইকোর্টে নিজ চেম্বারে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। জনগণ যেন কষ্টহীনভাবে ন্যায় বিচার পায়, সেই লক্ষ্যে কাজ করার কথা জানান তিনি। সর্বাগ্রে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে যেন মানুষের সেই প্রত্যাশাটা পূরণ হয়, মানুষের ন্যায় বিচার প্রাপ্তির যে অধিকার সেটা যেন সুনিশ্চিত করা হয়। তো আমার প্রাথমিক এবং অন্যতম লক্ষ্য হবে যে মানুষের ন্যায় বিচার প্রাপ্তিটাকে সুনিশ্চিত করা। নবীন ফ্যাশন নামে পাঞ্জাবির ব্র্যান্ড নিয়ে বিস্তর আলাপ হচ্ছে সামাজিক মাধ্যমে। বলা হচ্ছে অন্য দোকানিরা ঈর্ষান্বিত হয়ে বন্ধ করে দিয়েছেন বিশাল সেন্টার শাখা। আবার সংবাদ সম্মেলন করায় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। আসলে তিনি যেভাবে অভিযোগ করেছেন বিষয়টি কি তাই? অন্তত আশেপাশের দোকানি ও মার্কেট কর্তৃপক্ষের বক্তব্যে তা মিলছে না। তারা বলছেন, নবীন বাইকের ইঞ্জিন অয়েল 2টি কিনলে 4টি ফ্রি, কাস্টমারকে রিক্সা ভাড়া দেওয়ার মতো অদ্ভুত মার্কেটিং স্ট্র্যাটেজিতে বিশৃঙ্খলা তৈরি হয়। তিনি নিজেই ঘোষণা দিয়ে অফার বন্ধ করেন। এতে আরও বাড়ে হট্টগোল। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। প্রিন্স পাঞ্জাবির দোকানের মালিক মাইকেল শাসাচ্ছেন নবীন ফ্যাশনের কর্মচারীদের। ভিডিওতে মার্কেটের ক্ষুব্ধ অন্য দোকানীদেরও দেখা যায়। ঘটনার 4 দিন পর সংবাদ সম্মেলন করেন নবীন ফ্যাশনের এনামুল হাসান নবীন। তার অভিযোগ, পাঞ্জাবির দাম কম রাখায় মার্কেটের অন্য ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাধা তৈরি করেন তার ব্যবসায়। প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে সিন্ডিকেটের অপকর্মের অভিযোগও তুলেন তিনি। এই ঝামেলাটা এইখানেই আপনারা সমাধান করে নেন, নিজেরা সমাধান করে নেন, কারণ ওনার সাথে আপনি পেরে উঠবেন না। ওনার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বন্ধু, সেই ক্ষেত্রে ওনার সাথে পেরে উঠবেন না, উনি আমাকে বদলি করে দিবে। তো এই রকম ভয় পাওয়া লোক দিয়ে এরকম একটা এলাকা
চলতে পারে না। সামাজিক মাধ্যমে এটি ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা। সরজমিনে দেখা যায় ঈদ উপলক্ষে চটকদার বিজ্ঞাপন আর ফ্রি পাঞ্জাবি দেওয়ার ঘোষণা দেয় নবীন। এক পর্যায়ে কাস্টমারদের রিকশা ভাড়া দেয় এবং বাইকারদের ইঞ্জিন অয়েল দেওয়ারও অফার দেন তিনি। এমন ঘোষণায় বাইকাররা হুমড়ি খেয়ে পড়েন পাঞ্জাবি কিনতে, আর তাতেই বাধে বিপত্তি, শুরু হয় বিশৃঙ্খলা। সেদিনকে শত শত হুন্ডা এখানে ভরে গিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী ছিল এখানে মার্কেটে গার্ডে। তো এতটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এতটা হুন্ডা ছিল যে বেপরোয়া হুন্ডা রাখা, এবং 5টা পাঞ্জাবি কিনলে একটা মোবিল ফ্রি, সেটা নেওয়াতে এমন অবস্থা হয়েছে হাতাহাতি অবস্থা। ইঞ্জিন অয়েল মোবিল ফ্রি দিচ্ছেন, এই কারণেই বেশি অরাজকতাটা বেশি সৃষ্টি হয়েছে। আচ্ছা, মোবিল বিক্রি করার জন্য তো লাইসেন্স লাগে, আপনার কি এরকম লাইসেন্স আছে? এটা কি মোবিলের মার্কেট নাকি কাপড় চোপড়ের মার্কেট? এইভাবে কথাবার্তা হয়, এরপর আমরা দোকান থেকে বের হয়ে যাই। এই মুহূর্ত পর্যন্ত উনি আমাদের মার্কেট সমিতি মালিক কিংবা আমি দোকান মালিক সমিতির সেক্রেটারি আমার সাথে যোগাযোগ করে নাই। প্রত্যক্ষদর্শীরা জানান বাইকারদের চাপে পুরো মার্কেটের কার্যক্রম ব্যাহত হয়। চাপ সামলাতে হস্তক্ষেপ করে মার্কেট কমিটি, ছিল পুলিশও। তাদের একটা ক্ষোভ, তারা এই মার্কেটে আলোকিত হয়ে এটা চায় না। ভিডিও দেখে নবীনের প্রতি অনেকে সহমর্মী হয়ে উঠলেও তার সব কার্যক্রম প্রশ্নের ঊর্ধ্বে নয়। তিনি সবশেষ জানিয়েছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে খোলা হবে মগবাজার ছাড়া নবীনের বাকি দোকানগুলো। কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলেছেন নবীনের সঙ্গে তার কথা হয়েছে আইনগত সহায়তা নিয়ে। আপনার সবকিছু ঠিক থাকে, আপনি অবশ্যই বাংলাদেশে বিজনেস করবেন। কেউ যদি সেক্ষেত্রে আপনাকে কোনো বাধা সৃষ্টি করে, চাঁদাবাজি, সিন্ডিকেট করে কোনোভাবে বাধাগ্রস্ত করে, সেক্ষেত্রে আইনগতভাবে আপনাকে সহায়তা করা হবে। এসবের মাঝে নবীন ফ্যাশন বন্ধে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে হাতিরঝিল থানার ওসিকে তলব করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে দোকান খুলে দেওয়ার আদেশ দিয়েছেন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সাবেক সমন্বয়ক ও ছাত্রদল কর্মী খোরশেদ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় তোলপাড় চলছে কক্সবাজারে। এটি কি ছিনতাইকারীদের কাজ নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে একটি সন্ত্রাসী গ্রুপকে সন্দেহ করছেন স্বজনরা। ময়নাতদন্ত শেষে খোরশেদ আলমের মরদেহবাহী অ্যাম্বুলেন্স কক্সবাজার শহরের পাহাড়তলির বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। জীবন থেকে হারিয়ে গেছে এই খোরশেদের হাসিটা। যেই কানে দেখুক না কেন মামা, এরকম করে একটা দেখে হাসি দেবে, এই হাসিটা আর দেখবো না। যারা নাকি হাম্মান করছে এটারে অচিন মত্তাকান কি শাস্তি হোক, এটার ফাঁসি হোক। অবশ্যই বিচার চাই আমরা, ফাঁসি হোক। ছাত্রদলের কর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের সাবেক সমন্বয়ক খোরশেদকে হত্যার ঘটনা মেনে নিতে পারছেন না কেউ। প্রশ্ন তুলেন আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে। যদি প্রশাসন তৎপর থাকতো, এরকম অনেক ছুরিকাঘাতের ঘটনা থেকে জনগণ রেহাই পেত। আইন শৃঙ্খলার অবনতির কারণে আমাদের পর্যটন শিল্প যে কক্সবাজার যে বামমূর্তি, সেটা আমাদের জন্য খুবই ক্ষতি হচ্ছে। আমরা তার এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। স্বজনদের দাবি, সম্প্রতি কলাতলি পয়েন্টে আধিপত্য নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে খোরশেদের কোনো সম্পৃক্ততা ছিল না, কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণে একটি গ্রুপ ক্ষুব্ধ ছিল। কিশোরগঞ্জের উৎপাতের, হত্যাকাণ্ডের কিংবা তাদের যে অপকর্ম, সেটার বলি হচ্ছে আমাদের খোরশেদ। উনি আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে যাইতো না। আমি মনে করি তার প্রতিবাদের কারণে আজকে খোরশেদ চলে গেছে। আমরা সুন্দর পরিবেশ চাই, সুন্দর সমাজ চাই, আমরা ভালোভাবে বেঁচে থাকার জন্য চাই। হত্যাকাণ্ডের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তারিন সহ 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত 10:30টার দিকে কক্সবাজার সৈকত সংলগ্ন ঝাউবাগানের ভেতর কবিতা চত্বরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন খোরশেদ আলম। ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল থেকে 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের দাবি জানান। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান যুদ্ধবিরতি আলোচনার দাবির মাঝেই ইরানে অব্যাহত যৌথ বাহিনীর হামলা। মঙ্গলবার শুধু রাজধানী তেহরানেই ঘটল 12 জনের প্রাণহানি। এছাড়া অন্যান্য শহরে চালানো হামলার হতাহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় কমপক্ষে 33 জনের প্রাণ গেছে। জবাবে হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরায়েলির মৃত্যু হয়। এর আগে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার মিসাইলের আঘাতে বেশ কয়েকজন আহত হন। উত্তরাঞ্চলেও পাওয়া যায় ক্ষয়ক্ষতির তথ্য। এছাড়া আরব আমিরাতে ইরানের হামলায় মরক্কোর এক নাগরিক নিহত হয়েছেন। মুখে কূটনৈতিক সমাধানের কথা বললেও ইরান ঘিরে ভেতরে ভেতরে আরও বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা পাঠাচ্ছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের বিশেষ ফোর্স 82তম এয়ারবর্ন ডিভিশনের 3টি ব্যাটালিয়ন থেকে প্রায় 3000 সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের পরিকল্পনা করেছে ওয়াশিংটন। স্থল অভিযানে পারদর্শী 2500 মেরিন সেনাও রয়েছে মধ্যপ্রাচ্যের পথে। যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে কিছুটা নরম সুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আলোচনার মাধ্যমে ইরানের সাথে বিরোধ নিষ্পত্তির ইঙ্গিত দিলেও অবশ্য রণক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। এখনও ইরান জুড়ে লাগাতার জোরালো হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এবার ওয়াশিংটনের পরিকল্পনায় মিলল অভিযানের পরিধি আরও বাড়ানোর আভাস। নতুন করে মধ্যপ্রাচ্যে বিশেষ ফোর্স 82তম এয়ারবোর্ন ডিভিশনের 3টি ব্যাটালিয়ন থেকে কয়েক হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। সূত্রের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এই সংখ্যা প্রায় 3000। 82তম এয়ারবোর্ন ডিভিশনের কুইক রিঅ্যাকশন ফোর্স নামে বিশেষ এক বাহিনী রয়েছে, যাদের মাত্র 18 ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে মোতায়েন করা সম্ভব। তাদের কবে নাগাদ মধ্যপ্রাচ্যে পাঠানো হবে সেটি জানায়নি মার্কিন সূত্র। কোন দেশে হবে অবস্থান সে বিষয়েও কোনো তথ্য দেয়া হয়নি। এর আগে সম্প্রতি উভচর যুদ্ধজাহাজ USS ত্রিপলিকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় 2500 মার্কিন সেনা, যারা এরই মধ্যে সিঙ্গাপুর পার হয়েছে। 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সদস্যরা জরুরি সংকট মোকাবেলায় দ্রুত স্থল অভিযানের জন্য প্রশিক্ষিত। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে 50,000 মার্কিন সেনা। ধারণা করা হচ্ছে মূলত আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতেই এই সামরিক তোড়জোড় ওয়াশিংটনের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।